নমস্কার, ওয়েলকাম সবাইকে আমাদের লং কেস সার্জারি ডিসকাশন সেশনে। আমি রূপন দেব, 58th ব্যাচ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। আজকে আমাদের টপিক হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু কার্সিনোমা স্টমাক। এর আগের ভিডিওতে আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস সম্বন্ধে আলোচনা করেছি। সেখানে আমরা অ্যানাটমি সেকশনটা ফুললি ডিটেলস আলোচনা করেছি। আজকে আমরা শুধুমাত্র লং কেসের উপর ফোকাস করব, যেটা হচ্ছে হিস্ট্রি থেকে ম্যানেজমেন্ট পর্যন্ত আমরা আলোচনা করব। তো আজকের টপিক সিকোয়েন্স হচ্ছে, প্রথমে আমরা হিস্ট্রি আলোচনা করব, এরপরে জেনারেল এক্সামিনেশন, প্রভিশনাল, ডিডি, ক্রস কোয়েশ্চেন্স, ইটিওলজি অ্যান্ড ক্লাসিফিকেশন অফ কার্সিনোমা স্টমাক, স্টেজিং, মেটাস্টেটিক রুট, ইনভেস্টিগেশনস, ট্রিটমেন্ট অ্যান্ড কমপ্লিকেশন। তো এখানে আমরা কার্সিনোমা অফ স্টমাকের যেটা আমরা কেস প্রেজেন্টেশন, প্রথমেই আমরা জানি পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট প্রেজেন্ট করতে হয়, এরপরে প্রেজেন্টিং কমপ্লেন্টস। তো প্রেজেন্টিং কমপ্লেন্টস এখানে 5টা কমপ্লেন্টস নিয়ে সাধারণত আসতে পারে। পেইন ইন আপার অ্যাবডোমেন ফর 6 মান্থস, মানে এটা 6 মান্থস এমনিতে দিলাম, তো পেইন থাকতে পারে এখানে তারপরে লাম্প ইন আপার অ্যাবডোমেন, কার্সিনোমার জন্য লাম্প থাকতে পারে, ভমিটিং থাকতে পারে যেহেতু গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়ে গেছে, লস অফ অ্যাপিটাইট, অ্যানোরেক্সিয়া যেটা, ওয়েট লস থাকতে পারে, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট অ্যান্ড ফুলনেস। আমরা 5টা এখানে আমরা বললাম যে এগুলো থাকতে পারে। তো 5টাই যে আমরা প্রেজেন্টিং কমপ্লেন্টসে লিখবো এরকম না, কারণ যদি 5টাই আমরা লিখে ফেলি বা পেশেন্ট যদি 5টা প্রেজেন্ট করেও তারপরেও আমরা 3টা, সর্বোচ্চ 3টার বেশি আমরা যাব না, কারণ এগুলোকে আবার ইলাবোরেট করতে হবে। তো এতে কিন্তু আমাদের বেশি সময় স্পেন্ড হতে পারে, সেজন্য আমরা 3টার মধ্যেই আমরা রাখার চেষ্টা করব, পেশেন্ট জানিয়ে প্রেজেন্ট করবে। তো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের মধ্যে আমরা যেভাবে আমরা লিখবো সেটা হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট, হি ওয়াজ রিজনেবলি ওয়েল অ্যাবাউট 6 months ব্যাক, দেন হি এক্সপিরিয়েন্সড পেন ইন দ্য আপার অ্যাবডোমেন হুইচ ইজ কন্টিনিউয়াস ডালেকিং ইন নেচার, দেয়ার ইজ নো রেডিয়েশন অফ পেন। নো রেডিয়েশন অফ পেইন হিসেবে আমরা কোলেসিস্টাইটিস, প্যানক্রিয়াটাইটিস আলাদা করে ফেলবো। এর আগে আমি বলে নিই, যেটা হিস্ট্রিতে আমরা 4টা কমন জিনিস আমরা আলোচনা করি, যেটা প্রথমে আমরা কনফার্ম দ্য ডায়াগনোসিস, এরপরে এক্সক্লুশন অফ ডিডি, এরপরে আমরা ডিসক্রাইব করি কমপ্লিকেশন সম্বন্ধে, আর কমরবিডিটি সম্বন্ধে আমরা হিস্ট্রি নিই। তো এখানে আমরা রেডিয়েশন অফ পেইন যেটা, এটা এক্সক্লুড করে ফেললাম, কোলেসিস্টাইটিস বা প্যানক্রিয়াটাইটিস না, কারণ কোলেসিস্টাইটিসের মধ্যে আমরা রেডিয়েশনটা হয় শোল্ডারের দিকে, আর প্যানক্রিয়াটাইটিসে ব্যাকে। তো এটা থেকে সেটা আমরা আলাদা করে ফেললাম। তারপর নো রিলেশন টু ফুড অর ফ্যাটি মিল, তাহলে আমরা এখানে পিউডি এবং কোলেডোকোলিথিয়াসিস এটা এক্সক্লুড করে ফেললাম, কারণ পিউডিতে কিন্তু আমাদের খাওয়ার সাথে রিলেশন আছে, ডুওডেনাল আলসার এবং গ্যাস্ট্রিক আলসারে, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আর কোলেডোকোলিথিয়াসিসে আমাদের এখানে কি হবে, যে ফ্যাটি মিলের সাথে কিন্তু পেইনটা এক্সাজারেটেড করবে। নো স্পেসিফিক অ্যাগ্রিভেটিং অর রিলিভিং ফ্যাক্টর অ্যান্ড পেইন ডাজ নট রিলিভড বাই টেকিং H2 ব্লকার অর অ্যান্টাসিড, তাহলে পিউডি এখানেও কিন্তু আমরা এক্সক্লুড করে ফেললাম। পেইন ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ ফিভার, চিল অ্যান্ড ড্রাই গট। হি অলসো নোটিসড এ লাম্প অর রুলিং মাস ফর লাস্ট 6 months হুইচ ইজ র্যাপিডলি এনলার্জিং ইন সাইজ অ্যান্ড নট পেইনফুল। এরপরে আমরা আরেকটা ভমিটিংটাকে ইলাবোরেট করব। ভমিটিংটা আমরা ইলাবোরেট কীভাবে করতে হয় আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম। সেভারাল এপিসোড অফ ভমিটিং ফর লাস্ট 4 months হুইচ ইজ প্রফিউজ ইন অ্যামাউন্ট 2 to 3 times ডেইলি, projectile, foul smelling, souring taste but not bile stained, contain digested and undigested food materials that he took previously। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অবস্ট্রাকশনটা গ্যাস্ট্রিক আউটলেট হয়েছে, নট স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। পেশেন্ট অলসো কমপ্লেন্স অফ লস অফ অ্যাপিটাইট অ্যান্ড সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ওয়েট লস ইন লাস্ট 4 months। তাহলে এখানে লস অফ অ্যাপিটাইট এবং সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ওয়েট লস দিয়ে আমরা কীভাবে বুঝলাম যে সেটা অবশ্যই একটা কার্সিনোমার কেস। আর অ্যামাউন্ট অফ ওয়েট লস অবশ্যই 10%-এর বেশি হতে হবে, তাহলে এটা সিগনিফিকেন্ট হবে। পেশেন্ট অলসো কমপ্লেন্টস অফ অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট অ্যান্ড ফুলনেস আফটার টেকিং মিল গ্র্যাজুয়ালি বাই দ্য ডেজ, দিস ডিসকমফোর্ট ইজ ইনক্রিজিং অ্যান্ড ফিলিং ডালেকিং পেইন ইন দ্য এপিগ্যাস্ট্রাম। তাহলে আমরা সব প্রেজেন্টিং কমপ্লেন্টসগুলো কিন্তু আমরা ইলাবোরেট করে ফেললাম, আর পেশেন্ট যেটা নিয়ে প্রেজেন্ট করবে সেটাই কিন্তু আমরা ইলাবোরেট করব, ঠিক আছে। দেয়ার ইজ নো হিস্ট্রি অফ রিকারেন্ট পেইন অর ভমিটিং আউট অফ ব্লাড অর প্যাসেজ অফ ব্ল্যাকটের স্টুল, তাইলে আমরা এখানে আমরা পিউডিটা এক্সক্লুড করে ফেললাম। তাইলে কারণ পিউডিতে আমরা একটা কমপ্লিকেশন হিসেবে আমরা জানি যে হেমাটোমেসিসের মেলানা হয়, তাহলে সেটা আমরা এক্সক্লুড করার মাধ্যমে পিউডিটা এক্সক্লুড করলাম। আর এটাতে কিন্তু রিকারেন্ট পেইনের হিস্ট্রি থাকে পিউডিতে, আমাদের কার্সিনোমা স্টমাকে কিন্তু রিকারেন্ট পেইনের হিস্ট্রি না, মানে যেটা কন্টিনিউয়াসলি থাকবে, কিন্তু পিউডিতে কিন্তু একটা পিরিয়ডিক পেইন থাকে, দেন সেটা আবার কনস্ট্যান্ট হয়ে যায়। হি হ্যাজ নো হিস্ট্রি অফ ইয়েলো ডিসকালারেশন অফ আই, স্কিন, চেস্ট পেইন, বোন পেইন, কাফিং আউট অফ ব্লাড, যেগুলো মেটাস্টেটিক ফিচার। হিজ বাউল অ্যান্ড ব্লাডার হ্যাবিট ইজ নর্মাল। তারপরে আমরা কমরবিডিটির হিস্ট্রি নিব, ডায়াবেটিস আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, এটা আমরা নিয়ে নিলাম। তাহলে এটুকু আমাদের কেস প্রেজেন্টেশন অফ দ্য
কার্সিনোমা স্টমাক, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যেটা করে। এরপরে হচ্ছে আমরা জেনারেল এক্সামিনেশনে আমরা কী জিনিসগুলো দেখব। তো যে প্রথমে সিমটমগুলো আমি বলে ফেললাম যে এখানে কি সিমটম থাকে, যেমন একটা রিসেন্ট অনসেট ডিসপেপসিয়া থাকবে, এপিগ্যাস্ট্রিক পেইন থাকবে, আর্লি স্যাটাইটি থাকবে, এনোরেক্সিয়া থাকবে, ভমিটিং থাকবে, সাথে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ফিচার থাকবে। তো এখানে আমি বলে রাখি যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের কিছু ফিচার সেগুলো আমাদের জানতে হবে। সিমটমের মধ্যে রয়েছে সেন্সেশন অফ ফুলনেস, ভমিটিং এট দ্য এন্ড অফ দ্য ডে, রুলিং মাস ইন অ্যাবডোমেন যেটা লেফট টু রাইট হবে, আর সাইনের মধ্যে হচ্ছে ভিজিবল গ্যাস্ট্রিক পেরিস্টালসিস দেখা যাবে, আর সেন্সেশন অফ সাক্কাশন স্প্লাশ থাকবে, এটা আমরা আগে আলোচনা করেছি আগের ভিডিওতে। তারপর ডিস্টেন্ডেড স্টমাক থাকবে অন অস্কাল্টো পারকাশনটা হচ্ছে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। তো এটুকু হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ফিচার। তাইলে সিমটমের মধ্যে ডিসফেজিও থাকবে, ওয়েট লস থাকবে, লাম্প ইন এপিগ্যাস্ট্রিয়াম, হেমাটোমেসিস মেলে না, কাফ, যদি লাং মেটাস্টেসিস হয়, বোন মেটাস্টেসিস হলে জেনারেলাইজড বোন পেইন থাকবে। তো এটুকুই হচ্ছে আমাদের সিমটমগুলা। আর জেনারেল এক্সামিনেশন আমরা সাইনগুলা দেখবো, যেমন জেনারেল এক্সামিনেশনে কী দেখবো, লোকাল এক্সামিনেশনে কী দেখবো সাইনগুলা। যে জেনারেল এক্সামিনেশনের সাইনগুলো যেগুলো আমাদের অবশ্যই দেখতে হবে, কারণ ক্যান্সারে আমরা জানি ওয়াস্টিং বা কেকেক্সিয়া থাকে, তাহলে অ্যাপিয়ারেন্স আমরা কেকেক্সিক বা ওয়াস্টেড বলতে পারি। জন্ডিস যদি মেটাস্টেটিক ফিচার থাকে, যে ওইখানে হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস করে ফেলতেছে, মেটাস্টেসিস করে, তাইলে ওইখানে জন্ডিস থাকবে। অ্যানিমিয়া থাকবে, অ্যানিমিয়া থাকবে যদি ব্লিডিং থাকে, কার্সিনোমা স্টমাকে আমরা জানি আপার যে ব্লিডিংয়ের একটা কজ হচ্ছে কার্সিনোমা স্টমাক, আপার যে ব্লিডিংয়ের কজগুলো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। তাহলে ডিহাইড্রেশন থাকবে, যেহেতু ভমিটিং থাকতেছে। ভাইটাল সাইনগুলো আমাদের চেক করতে হবে, কারণ এখানে যেহেতু হচ্ছে ভমিটিং হবে, তাহলে বিপি কমবে, পালস অবশ্যই হচ্ছে র্যাপিড হবে, তাহলে এগুলো আমাদের চেক করতে হবে। লিম্ফ নোড হচ্ছে আমাদের চেক করতে হবে, কারণ আমরা জানি যে গ্যাস্ট্রিক কার্সিনোমা লিম্ফেটিকের মাধ্যমে কোথায় স্প্রেড করে, লেফট সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোড এনলার্জমেন্ট হয়, তাহলে ওইটাকে আমরা বলতেছি ট্রোইজিয়ার সাইন বা হচ্ছে ভার্কোজ গ্ল্যান্ড। তাহলে এটুকু আমাদের চেক করতে হবে লিম্ফ নোড, যে লিম্ফ নোডে মেটাস্টেসিস হয়েছে কিনা। এখানে কিছু নন মেটাস্টেটিক ফিচার্সও আমাদের দেখে নিতে হবে হাতে পায়ে, যেমন ট্রোজিউ সাইন। তাহলে ট্রোজিউ সাইনটা হচ্ছে আমাদের কি, যে কিছু কার্সিনোমা কি করে সিক্রেট করে, এই যে গ্যাস্ট্রিক কার্সিনোমা বা এডেনো কার্সিনোমা দিয়ে জিআইটি, এগুলা ব্লাডে মিউসিন প্রোডাক্টস যেমন সিস্টিন প্রোটিয়েজ, টিস্যু ফ্যাক্টর, এগুলা কিন্তু হচ্ছে রিলিজ করে ব্লাডে। এগুলা কি করে, থ্রম্বিন অ্যাক্টিভেশন করে, ফাইব্রিন ডিপোজিশন করে ভেইনে। তাহলে ভেইনে কিন্তু হচ্ছে এখানে একটা ইনফ্লামেশন হয়। তাহলে থ্রম্বোফ্লেবাইটিস মানে কি, মাইগ্রেটরি থ্রম্বোফ্লেবাইটিস যেটাকে আমরা বলতেছি ট্রোজিউ সাইন, সেটা হচ্ছে যে ক্লটের কারণে যদি বা থ্রম্বাসের কারণে যদি ভেইনের ইনফ্লামেশন হয়, তখন এটাকে বলা হয় হচ্ছে থ্রম্বোফ্লেবাইটিস। এটা একটা গ্রুপ অফ ভেইন থেকে আরেকটা গ্রুপ অফ ভেইনে স্প্রেড করে। তো এইটাই হচ্ছে ট্রোজিউ সাইন। এটা আমরা দেখবো যে ইনফ্লামেশনের ফিচারগুলো দেখবো আমরা কোর্স অফ দ্য ভেইনে, হাতেও দেখতে পারি, পায়েও দেখতে পারি। তখন হচ্ছে এটা শুধুমাত্র যে গ্যাস্ট্রিক কার্সিনোমা হলেই হবে এরকম না, যে এটির অন্যান্য কার্সিনোমা যেমন প্যানক্রিয়াটিক কার্সিনোমাতেও হচ্ছে এই ফিচারটা পাওয়া যায়, এটাকে ট্রোজিউ সাইন বলে। হাইপোক্যালসিয়ামেতেও একটা ট্রোজিউ সাইন আছে, সুতরাং এটা হচ্ছে আমরা এটার সাথে গুলিয়ে ফেলবো না, কারণ ওই হাইপোক্যালসিয়ামেতে ভস্টক সাইন এবং ট্রোজিউ সাইন যেটা, এটা হচ্ছে আলাদা এখান থেকে। তাহলে নন মেটাস্টেটিক ফিচারের মধ্যে ট্রোজিউ সাইনটা দেখব, আর হচ্ছে ডিভিডিটা দেখব। তাহলে ডিভিডিটা কেন হয়, থ্রম্বাসটা ফরমেশনের কারণে, সেটা হচ্ছে যে আমাদের পায়ের ভেনগুলোকে অবস্ট্রাক্ট করে দিতে পারে, তখন হচ্ছে ইউনিল্যাটারাল লেগ সুয়েলিং আমরা দেখব। ঠিক আছে, তাহলে এটুকু হচ্ছে জেনারেল এক্সামিনেশনের মেইন ফিচারগুলো আমাদের হচ্ছে এগুলো ফাইন্ড আউট করতে হবে। লোকাল এক্সামিনেশন বলতে বুঝি ওই যে অ্যাবডোমেনের যে এক্সামিনেশনটা, সেটা হচ্ছে আমরা এখানে বুঝতেছি। তো অ্যাবডোমেনের এক্সামিনেশন ইন্সপেকশনে কী কী আমাদের দেখতে হবে, শেপ, স্ক্যাফোয়েড দেখতে হবে, স্ক্যাফোয়েডটা হচ্ছে আছে কিনা, যদি স্ক্যাফোয়েড থাকে তাহলে থাকলো, আর যদি না থাকে তাহলে অনেক সময় ডিস্টেন্ডেড অ্যাবডোমেন থাকে। কেন, কারণ হচ্ছে কার্সিনোমা স্টমাক যেটা মেটাস্টেসিস করে যদি পেরিটোনিয়ামে চলে যায়, তখন কিন্তু হচ্ছে সেটা এসাইটিস করে ফেলতে পারে বা অ্যাবডোমিনাল ডিস্টেনশন করে ফেলতে পারে। তাইলে হচ্ছে এটুকু হচ্ছে শেপ অফ দ্য অ্যাবডোমেন যেটা। তারপরে ফুলনেস ইন আপার অ্যাবডোমেন আমরা দেখব। ফুলনেস কারণ হচ্ছে এখানে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের কারণে খাবারগুলো পাস করতে পারতেছে না, যার কারণে হচ্ছে এটা ফুলনেস থাকবে। আর ভিজিবল পেরিস্টালসিস অবশ্যই হচ্ছে আমরা এই লেফট টু রাইট দেখব, যেটা আগের ভিডিওতে আলোচনা করেছি, যে কোলনে যদি আমাদের স্মল ইন্টেস্টাইনে থাকে তাহলে ভিজিবল পেরিস্টালসিসটা স্টেপ ল্যাডার প্যাটার্নে থাকবে, আর যদি হচ্ছে কোলনে অবস্ট্রাকশন থাকে তাহলে রাইট টু লেফট আমাদের হচ্ছে ভিজিবল পেরিস্টালসিসটা থাকবে। তাহলে এটা থেকেও হচ্ছে আমরা ডায়াগনোসিস করতে পারি যে এটা আসলে এই গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন কিনা। পালপেশনে আমরা এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস পাবো, এই যে পেইনের কারণে সেখানে হচ্ছে পেরাইটাল পেরিটোনিয়াম ইনভলভ থাকতে পারে। আর লাম্পটা হচ্ছে ইন্টা অ্যাবডোমিনাল নাকি এক্সট্রা অ্যাবডোমিনাল, সেটা হচ্ছে আমাদের
পরীক্ষা করতে হবে, কারণ গ্যাস্ট্রিক কার্সিনোমাতে অবশ্যই হচ্ছে আমরা এটা ইন্ট্রাঅ্যাবডোমিনাল পাবো। তারপরে হচ্ছে আমাদের এইটা থেকে আমাদের স্পষ্ট হতে হবে যে এটা আসলে অ্যাবডোমিনের বাইরে কিনা নাকি অ্যাবডোমিনের ভিতরে, সেটা হচ্ছে আমাদের চেক করতে হবে। সেটাকে বলা হচ্ছে হেড রাইজিং টেস্ট ওর লেগ রাইজিং টেস্ট, যে কার্নেট টেস্ট আমরা বলি। পেশেন্টকে বলতে হবে যে তার 2 হাতটা হচ্ছে বুকে রাখতে, এন্ড দেন হচ্ছে তার যে নেকটা সেটা বা হেডটা সেটা সে বালিশ থেকে উঠাবে। মানে উঠানোর সময় হচ্ছে আমরা অ্যাবডোমিনের দিকে লক্ষ্য রাখবো। সেখানে কিন্তু মাসলগুলো তখন টেন্স হয়ে যাবে। টেন্স হয়ে যাওয়ার কারণে যদি এটা ইন্টারঅ্যাবডোমিনাল হয় তাইলে সেটা হচ্ছে আর দেখা যাবে না লাম্পটা। আর যদি সেটা পেরাইটাল হয় বা এক্সট্রা অ্যাবডোমিনাল হয় তখন হচ্ছে লাম্পটা আরও বেশি ভিজিবল বা প্রমিনেন্ট হবে। তো সেটা থেকে আমরা বুঝতে পারি যে এটা ইন্টারঅ্যাবডোমিনাল নাকি এক্সট্রা অ্যাবডোমিনাল। আর সাথে হচ্ছে আমরা এটা না করে যদি লেগ রাইজিং টেস্টও করি, মানে পাটা সে উঠাবে কিন্তু ভাঁজ করবে না, ভাঁজ না করে উঠাতে হবে, তখন হচ্ছে তার যে অ্যাবডোমিনাল মাসলগুলো আবার টেন্স হবে। তখন আমরা দেখতে পাবো যে এক্সট্রা অ্যাবডোমিনাল হলে সেটা আরও প্রমিনেন্ট হবে, ইন্টারঅ্যাবডোমিনাল হলে আর ডিসঅ্যাপিয়ার করবে। তো এটা হচ্ছে কার্নেট টেস্ট আর কি। বা এমনিতেও আমরা হচ্ছে লাম্পটাকে পালপেট করে দেখবো, এটার মাঝে সাইজ কেমন, মার্জিন কেমন, তারপর হচ্ছে কনসিস্টেন্সি কেমন, এটা ফিক্সিটি কেমন, আলসার, ডিসচার্জিং সাইনাস এগুলো আছে কিনা। তো এভাবে হচ্ছে আমরা ডিসক্রাইব করবো যে হচ্ছে পালপেশনের লাম্পটা কেমন। তারপর সাক্কাশন স্প্লাশ, এটা হচ্ছে আমরা আগের ভিডিওতে ডিসক্রাইব করেছি, যেটা হচ্ছে আমাদের 2 হাত দিয়ে হচ্ছে অ্যাবডোমেনে ঝাঁকাতে হবে, যেটা অবশ্যই এটা 3 to 4 আওয়ার্স আফটার মিল এটা হতে হবে। কারণ নর্মাল পার্সনের ক্ষেত্রেও কিন্তু খাওয়ার পরে এই সাউন্ডটা শোনা যায়। আমরা স্টেথোস্কোপের বেল দিয়ে হচ্ছে আমরা এই সাউন্ডটা শুনবো। তারপরে হচ্ছে পারকাশন নর্মাল থাকবে, অস্কাল্টোশনও নর্মাল। অস্কাল্টো পারকাশন যেটা স্টোমাক ডিস্টেন্ডেড থাকবে। অস্কাল্টো পারকাশনে আমরা হচ্ছে গ্রেটার কার্ভেচারকে মার্কিং করি, যেটা আমরা আগের ভিডিওতে বলেছি। সেখানে হচ্ছে আমরা ডিস্টেন্ডেড স্টোমাক দেখব। এটা পাইলোরিক স্টেনোসিসের কারণেই হোক আর হচ্ছে কার্সিনোমা স্টোমাকের কারণেই হোক, দুইটা থেকে তো অবস্ট্রাকশন হচ্ছে, এজন্য হচ্ছে আমরা স্টোমাকটা ডিস্টেন্ডেড পাবো। ডিআরই, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, এখানে হচ্ছে যে কার্সিনোমা স্টোমাকের যে মেটাস্টেটিক জিনিসগুলো, সেখানে হচ্ছে রেক্টোভেসিক্যাল পাউচ অফ দ্য রেক্টামের যে রেক্টোভেসিক্যাল পাউচ আছে সেখানে কিন্তু হচ্ছে সেটা ডিপোজিট হয়, এটাকে ব্লুমার্স শেলফ বলে। আমরা যখন হচ্ছে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করব তখন এই জিনিসটা হচ্ছে আমরা দেখতে পাবো। এখন হচ্ছে আমাদের কিছু ক্রস কোয়েশ্চেন করবে যে হিস্ট্রি এবং এক্সামিনেশনের পরে আমরা আমাদের এই ডায়াগনোসিস কী, প্রভিশনাল কী, আমাদের ডিডি কী, ডিডিগুলোকে আমরা কিভাবে এক্সক্লুড করব, এগুলো কিন্তু হচ্ছে আমাদের বলবে। তো প্রথমেই হচ্ছে বলবে যে তোমার ডায়াগনোসিস কী বলো, প্রভিশনাল কী। তখন আমি বলবো দিস ইজ এ কেস অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু কার্সিনোমা অফ স্টমাক। তখন বলবে যে কেন এটাকে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বলতেছ। এর আগে হচ্ছে আমি যে সাইন এবং সিমটম গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন সেটা বলেছি। সিমটমগুলো হচ্ছে সেন্সেশন অফ ফুলনেস, ভমিটিং এট দ্য এন্ড অফ দ্য ডে, রুলিং মাস ইন অ্যাবডোমেন। তারপরে হচ্ছে সাইনের মধ্যে ভিজিবল পেরিস্টাসিস, সাক্কাশন স্প্লাশ, ডিস্টেন্ডেড স্টোমাকন, অস্কাল্টো পারকাশন। তাহলে এটুকু হচ্ছে আমরা বললাম। এরপরে বলবে যে এই গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন কেন কার্সিনোমা অফ স্টোমাকের কারণে তুমি বললা। তাহলে কার্সিনোমা অফ স্টোমাকের কারণে কেন বললাম সেটা যদি আমরা বলি, তাহলে হিস্ট্রিতে আমরা পাবো এল্ডারলি পেশেন্ট, মেল পেশেন্ট, কারণ মেলের কিন্তু হচ্ছে কার্সিনোমা স্টোমাক হওয়ার চান্স বেশি। শর্ট হিস্ট্রি, ওয়েট লস, নো হিস্ট্রি অফ পেপটিক আলসার ডিজিজ ইন দ্য পাস্ট, রিকারেন্ট পেইন এগুলো হচ্ছে নাই, বা খাওয়ার সাথে রিলেশন নাই তার পেইনের। তার এক্সামিনেশন আমরা বারকোজ গ্ল্যান্ড দেখতে পারি। আর ইন্টারঅ্যাবডোমিনাল লাম্প ইজ পালপেবল ইন দ্য এপিগ্যাস্ট্রিক রিজন। ইন্টারঅ্যাবডোমিনাল কেমনে শিওর হলাম, আমরা কার্নেট টেস্ট করে আমরা বুঝলাম। তাইলে হচ্ছে এটুকু আমরা বলবো যে আমার ডায়াগনোসিসটা হচ্ছে কার্সিনোমা স্টোমাকের কারণে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। এরপরে বলবো তোমার ডিডি কি। তাহলে ডিডি বলার সময় হচ্ছে আমরা মেইনলি 3টা বলবো, যে পাইলোরিক স্টেনোসিস, কার্সিনোমা পেনক্রিস, কার্সিনোমা ট্রান্সভার্স কোলন। যদি আমি এভাবে বলতেছি তবে ওয়ার্ডটা আমরা ফলো করবো যে ওয়ার্ডই কী বলে। মেনলি পাইলোরিক স্টেনোসিসই হয়তো শুনতে চাই, তারপরে আমরা সাথে যদি আরও শুনতে চাই তাহলে কার্সিনোমা পেনক্রিস, কার্সিনোমা ট্রান্সভার্স কোলনও বলতে পারি। এগুলো বললে কিন্তু আবার ওগুলোকেও এক্সক্লুড করার জন্য পয়েন্টগুলো বলতে হবে। তাহলে পাইলোরিক স্টেনোসিসের পয়েন্টস ইন ফেভারে কি, আপার অ্যাবডোমিনাল পেইন আছে, কারণ পিউডিতে হচ্ছে আপার অ্যাবডোমিনাল পেইন থাকে, ভমিটিং থাকে, ভিজিবল পেরিস্টাসিস আছে, সাক্কাশন স্প্লাশ আছে। তারপরে হচ্ছে আমরা এগেনস্টে কি, এটা শর্ট হিস্ট্রি। কার্সিনোমা অফ দ্য পেন, কার্সিনোমা গ্যাস্ট্রিকের যেটা, এটা শর্ট হিস্ট্রি থাকে, কিন্তু পিরিয়ডি কিন্তু অনেক লং হিস্ট্রি থাকে। পিরিয়ডিক পেইন প্রথমে থাকে, এরপরে হচ্ছে এটা কনস্ট্যান্ট হয় অনেক, এটা হচ্ছে সময়ের ব্যাপার। আর পয়েন্টস এগেনস্টে নো হিস্ট্রি অফ পিউডি ইন দ্য পাস্ট বললাম। বারকোজ গ্ল্যান্ড প্রেজেন্ট, এটা কিন্তু হচ্ছে পয়েন্টস এগেনস্ট, কারণ বারকোজ গ্ল্যান্ড কিন্তু পিউডিতে থাকে না। ইন্টারঅ্যাবডোমিনাল লাম্প, এই লাম্পটা কিন্তু আছে আবার পিউডিতে থাকে না। তাহলে এগুলো হচ্ছে পাইলোরিক স্টেনোসিসের ডিসফেভারে। এখন বলবে কেন কার্সিনোমা পেনক্রিস না, এটা বলো। তাহলে কার্সিনোমা পেনক্রিসের পয়েন্টস ফেভারিট ছিল হচ্ছে তার এইজ ছিল 60 ইয়ার্স, একটা পেশেন্ট, শর্ট হিস্ট্রি, আপার অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড লাম্প, ভমিটিং,
তারপর সিগনিফিকেন্ট ওয়েট লস, এগুলো কিন্তু হচ্ছে কার্সিনোমা প্যানক্রিয়াসেরও ফিচার। কিন্তু পয়েন্টস এগেনস্ট যেটা, এটা হচ্ছে বেকেতা রেডিয়েশন হয় না, যেটা আমরা হিস্ট্রিতে আলাদা করলাম। নো ফিচার অফ অবস্ট্রাকটিভ জন্ডিস, কার্সিনোমা প্যানক্রিয়াসে কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার থাকে। তারপর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার নট সাজেস্ট মেল অ্যাবসরপশন, তার মেল অ্যাবসরপশনের ফিচার থাকবে। তাহলে ক্লিনিক্যাল ফিচারটা হচ্ছে আমাদের মেল অ্যাবসরপশনের সাথে সাজেস্ট করে না, সেজন্য হচ্ছে আমরা কার্সিনোমা প্যানক্রিয়াস এখানে বলতেছি না। আচ্ছা, তারপরে কার্সিনোমা ট্রান্সভার্স কোলন, এটার ফেভারে কি? ফেভারে হচ্ছে আমরা ওই যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের হচ্ছে ফিচারগুলো আমরা বলতে পারি। আর ডিসফেভারে হচ্ছে আমাদের কী থাকতে পারে, কার্সিনোমা ট্রান্সভার্স কোলনে কিন্তু হচ্ছে অ্যানোরেক্সিয়াটা বেশি থাকবে, মানে কার্সিনোমা স্টোমাক থেকে। তারপরে ক্লিনিক্যাল ফিচারগুলো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচারগুলো নির্দেশ করবে। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে কী থাকে, ওই যে অল্টার্ড বাউল হ্যাবিট, যেটা কনস্টিপেশন থাকে, তারপর হচ্ছে ভমিটিংও থাকে, অ্যাবডোমিনাল পেইন থাকে, এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচারগুলো থাকবে। তারপরে নো অল্টারেশন অফ বাউল হ্যাবিট, তাহলে এখানে কিন্তু বাউল হ্যাবিটটা অল্টার করে নাই, তার মানে আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচারগুলো পাচ্ছি না, তাহলে কার্সিনোমা ট্রান্সভার্সগুলো আমরা বলবো না এখানে। আচ্ছা, এটুকুই হচ্ছে আমাদের ডিডিগুলো এক্সপ্লোর করার পয়েন্ট। তারপরে হচ্ছে আমাদের কমন সাইটস অফ কার্সিনোমা ইন স্টমাক, এই জিনিসটা হচ্ছে আমাদের জিজ্ঞেস করতে পারে। তাহলে স্টমাকের মধ্যে কার্ডিয়াতে 17% হয়, তারপর বডিতে 15%, এন্ট্রামে 13% এবং পাইলোরাসে 7% কার্সিনোমা স্টমাকের চান্স বেশি। তাহলে এখানে সাইট অফ দ্য কার্সিনোমা অফ দ্য স্টমাক, এটা অনুযায়ী কিন্তু আমাদের ম্যানেজমেন্টে কিন্তু পরিবর্তন আসবে, যেটা আমি পরে ডিসকাশন করব। এখন হচ্ছে যে কমন যে বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি, মানে এই যে আমাদের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে যে ভমিটিং হচ্ছে, এই ভমিটিংয়ের কারণে কিন্তু হচ্ছে বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি হয়। এই অ্যাবনর্মালিটিটা কি, সেটা কিন্তু আমাদের অনেক সময় বলে যে এক লাইনে বলো। এক লাইনে বলতে গেলে আমরা হচ্ছে বলবো হাইপোক্লুরেমিক, হাইপোক্যালামিক, মেটাবলিক অ্যালকালোসিস উইথ প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। এখন জানতে পারি যে এটা কেন হচ্ছে, মানে এই যে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া বা মেটাবলিক অ্যালকালোসিস, এটা কীভাবে হচ্ছে সেটা ব্যাখ্যা করো। তাহলে প্রথমেই আমরা বলবো যে ভমিটিংয়ের মাধ্যমে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা চলে যায়, তাই না? তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু চলে যাচ্ছে, সেহেতু হচ্ছে একটা আমাদের হচ্ছে যে স্টমাকের যে এপিথেলিয়াম আছে, এপিথেলিয়ামের হচ্ছে একটা বেসোলেটারাল পার্ট আছে আর একটা লিউমিনাল পার্ট আছে। তো বেসোলেটারাল পার্টে হচ্ছে একটা ট্রান্সপোর্টার থাকে, যেটা হচ্ছে ক্লোরাইড এবং বাইকার্বনেট ট্রান্সপোর্টার। একটা বাইকার্বনেট ব্লাডে যায়, আর এটার বিনিময়ে একটা ক্লোরাইড কিন্তু সে হচ্ছে দিয়ে যায়, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্মেশনের জন্য। তাইলে হচ্ছে এই ক্লোরাইডটা যখন হচ্ছে এক্সিট হচ্ছে, একটা বাইকার্বনেট কিন্তু ব্লাডে অ্যাড হচ্ছে, আর বাইকার্বনেট আমরা জানি অ্যালকালিন। তাইলে যখনই হচ্ছে আমাদের ভমিটিং হচ্ছে, তখন সাথে সাথে ক্লোরাইড চলে যাচ্ছে, পটাশিয়াম আয়ন চলে যাচ্ছে, তারপরে এখানে অ্যাসিডও লস হচ্ছে, আর সাথে কিন্তু একটা বাইকার্বনেট আমাদের ব্লাডে গিয়ে জমা হচ্ছে। তাহলে এজন্য হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস, কারণ যদি বাইকার্বনেট হচ্ছে ব্লাডে বেড়ে যায়, তাহলে সেটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস হবে, সাথে কিন্তু হচ্ছে অ্যাসিডটাও কিন্তু ভমিটিংয়ের মধ্যে দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে মেটাবলিক অ্যালকালোসিস আমরা বুঝলাম। হাইপোক্লোরেমিক কেন এটা বুঝলাম, হাইপোক্যালামিক কেন এটাও আমরা বুঝলাম। এখন মেটাবলিক অ্যালকালোসিস উইথ প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া, তাহলে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া কেন হচ্ছে? প্রথমে দেখো যে যেহেতু মেটাবলিক অ্যালকালোসিস হচ্ছে, কিডনি কি করবে, ট্রাই করবে যে বাইকার্বনেটটা বের করে দেওয়ার জন্য। এটা তার হচ্ছে একটা রেসপন্স, মানে ব্লাডে যাতে এইটা না থাকে, মানে মেটাবলিক অ্যালকালোসিসটা সে কী করবে, কম্পেনসেট করবে। কিন্তু যদি হচ্ছে পেশেন্ট ভমিট করতে করতে, মানে তার যদি ইন্টারভেনশন না করা হয় তাড়াতাড়ি, তাহলে প্রগ্রেসিভলি সে ডিহাইড্রেটেড হতে থাকবে, আর ডিহাইড্রেটেড হতে হতে এক সময় হচ্ছে ব্লাডে কী হবে, হাইপোভলিমিয়া হবে। হাইপোভলিমিয়া হলে কিডনি কী করবে, রাস অ্যাক্টিভেশন করবে, আর রাস অ্যাক্টিভেশনের সময় আমরা জানি অ্যালডোস্টেরন অ্যাক্টিভেটেড হয়। অ্যালডোস্টেরন কী করবে, সোডিয়ামকে তখন সে রিঅ্যাবসর্পশন করার চেষ্টা করবে, আর সোডিয়াম তো এমনিতে রিঅ্যাবসর্পশন হয় না, সোডিয়াম যদি রিঅ্যাবসর্পশন হতে হয়, সাথে পটাশিয়াম কিন্তু এক্সক্রিশন হয়, ঠিক আছে? তাহলে কাউন্টার ট্রান্সপোর্টার যেটা তোমার হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম অ্যাবসর্পশন হলে সেটা পটাশিয়ামকে এক্সক্রিট করে। তাহলে পটাশিয়াম এক্সক্রিট, কিন্তু এমনিতেই তো ব্লাডে হচ্ছে পটাশিয়াম নাই, কারণ হাইপোক্যালামিক আমরা বলছি আগে। তাহলে যেহেতু পটাশিয়ামটা হচ্ছে কম, তাহলে সে কিন্তু হচ্ছে এভাবে পটাশিয়াম বেশিক্ষণ ধরে এক্সক্রিট করতে পারবে না, সে পটাশিয়াম এক্সক্রিট করা বন্ধ করে দিবে। এই পটাশিয়ামটা পরিবর্তে সে হচ্ছে তখন H+ বা অ্যাসিডটা সে এক্সক্রিট করবে। তখন হচ্ছে কি হয়, অ্যাসিডটা এক্সক্রিশন করার কারণে হচ্ছে যে ইউরিনটা তখন অ্যাসিডিক হয়ে যায়। তাহলে হওয়ার কথা ছিল ইউরিনটা অ্যালকালিন, কারণ মেটাবলিক অ্যালকালোসিস আছে, সেটা কিন্তু হচ্ছে ইউরিনের অ্যালকালিন হওয়ার মাধ্যমে সেটা কম্পেনসেট করার কথা ছিল। কিন্তু যেহেতু হচ্ছে ডিহাইড্রেশন হচ্ছে, ডিহাইড্রেশনের কারণে অ্যালডোস্টেরনটা অ্যাক্টিভেট হয়ে সেটা সোডিয়ামকে রিটেনশন করতেছে, আর সাথে পটাশিয়াম যেহেতু এক্সট্রেশন করা যাচ্ছে না, সে হচ্ছে অ্যাসিডটাকে এক্সট্রেশন করছে, যার কারণে এখানে হচ্ছে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া হচ্ছে। তাইলে এটাই হচ্ছে আমাদের মেকানিজম।
কীভাবে হচ্ছে বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি ডেভেলপ করে, যেটা হাইপোক্লোরেমিক হাইপোক্যালামিক মেটাবলিক অ্যালকালোসিস উইথ প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। এখন আমরা বলি যে শুধুমাত্র ক্লোরাইড এবং পটাশিয়ামই ভূমির সাথে যাচ্ছে না, সেখানে কিন্তু হচ্ছে আরও কিছু সমস্যা আছে, যে মেটাবলিক এফেক্টের মধ্যে কিন্তু হাইপোক্যালসিমিয়া হয়। এটা হাইপোক্যালসিমিয়া কেন হয়? কারণ যে সার্কুলেশনে যে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়ামটা হচ্ছে যে বাইকার্বনেটের সাথে হচ্ছে কী করে, নিউট্রালাইজ করার চেষ্টা করে। কারণ বাইকার্বনেট একটা নেগেটিভ আয়ন আর ক্যালসিয়াম একটা পজিটিভ আয়ন, সেটা যখন হচ্ছে ফ্রি ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে নিউট্রালাইজেশন করার চেষ্টা করে, তখন ব্লাডে কিন্তু ফ্রি ক্যালসিয়াম কমে যায়। ব্লাডে ফ্রি ক্যালসিয়াম যখন কমে যায় তখনই আমরা বলতেছি এটা হাইপোক্যালসিয়ামিয়া, কিন্তু টোটাল ক্যালসিয়ামের কিন্তু কোনো চেঞ্জ হয় না। এভাবে যখন হাইপোক্যালসিমিয়া হয় তখন হচ্ছে যে তার টিটেনির ফিচার পাওয়া যায়। আর টিটেনির ফিচার আমরা দুইটা বলছিলাম, একটা হচ্ছে ভস্টক সাইন আর একটা ট্রজিউ সাইন। তাহলে এই ট্রজিউ সাইন অফ গ্যাস্ট্রিক কার্সিনোমা আর হাইপোক্যালসিমিয়ার ট্রজিউ সাইন, এই দুইটাকে কিন্তু হচ্ছে আমরা এক করে ফেললে হবে না। ভস্টক সাইনটা কি? এটা হচ্ছে টুইচিং অফ ফেশিয়াল মাসল ইন রেসপন্স টু টেপিং ওভার দ্য এরিয়া অফ দ্য ফেশিয়াল নার্ভ। তাহলে ফেশিয়াল নার্ভের যে এরিয়া আমাদের ফেসে, সেখানে টেপিং করলে আমরা স্পাজম দেখতে পাবো, তাই এটাকে বলছে ভস্টক সাইন। আর ট্রজিউ সাইনটা হচ্ছে কার্পোপিটাল স্পাজম কজড বাই ইনফ্লেটিং দ্য ব্লাড প্রেশার কাফ টু এ লেভেল অ্যাবভ দ্য সিস্টোলিক প্রেশার ফর 3 মিনিট। তাহলে 3 মিনিট ধরে হচ্ছে আমরা ব্লাড প্রেশারের যে কাফটা, সেটাকে হচ্ছে সিস্টোলিক প্রেশারের উপরে যদি রাখি, তাইলে সেখানে কার্পোপিটাল স্পাজম পাবো, যেটাকে আমরা ট্রজিউ সাইন বলতেছি। এবং এই দুইটা সাইনই হচ্ছে হাইপোক্যালসিমিয়ার জন্য হচ্ছে। হাউ উইল ইউ ট্রিট দ্য পেশেন্ট? তাহলে পেশেন্টকে ট্রিট করার আগে অবশ্যই যে এন্ডোস্কোপির মাধ্যমে আমরা হচ্ছে শিওর হয়ে নিতে হবে যে পেশেন্টের কার্সিনোমা স্টমাক হয়েছে। যে এন্ডোস্কোপি করলে শুধুমাত্র হবে না, সেখান থেকে বায়োপসি নিয়ে আমাদের কনফার্ম হতে হবে। তো কনফার্ম হওয়ার পরে হচ্ছে আমরা কিভাবে ট্রিট করব পেশেন্টকে আমরা প্রথমে প্রিপেয়ার করতে হবে। তারপরে হচ্ছে আমাদের একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যেতে হবে। শুধুমাত্র এই যে অপারেশন ট্রিটমেন্টে যখন আসবো, তখন আমরা বলবো যে হচ্ছে এখানে কোন কোন ডিপার্টমেন্টের হচ্ছে আমাদের সংযোজন লাগবে। তাইলে এটা হচ্ছে আমরা পরে আনসার করব। আর এই পরের যে কোশ্চেনগুলো, সেগুলো হচ্ছে আমরা ধীরে ধীরে অন্যান্য টপিকের সাথে আলোচনা করব। এখন আমরা ইটিওলজি অফ দ্য কার্সিনোমা স্টমাক, মানে বললো তুমি কনফার্ম করেছো কার্সিনোমা স্টমাক, তাহলে এটার ইটিওলজি কী, কেন মনে হচ্ছে যে কার্সিনোমা স্টমাক হতে পারে, বা তার রিস্ক ফ্যাক্টর কী। তাহলে এটাকে আমরা 3 ভাগে ভাগ করে বলবো যে কার্সিনোমা স্টমাক সেটা হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, মানে অনেকগুলো ফ্যাক্টরের কারণে হয়। তাহলে হোস্ট ফ্যাক্টর সেখানে থাকতে পারে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে, জেনেটিক ফ্যাক্টর থাকে। তাহলে হোস্ট ফ্যাক্টরের মধ্যে কি আছে? ইনফেকশন উইথ হেলিকোব্যাক্টার পাইলোরি, ক্রনিক গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রাইটিস, এগুলো কিন্তু হচ্ছে রিস্ক ফ্যাক্টর। গ্যাস্ট্রিক পলিপ, পার্নিশিয়াস এনিমিয়া মানে কি, যে হচ্ছে অ্যান্টিপ্যারাইটাল সেল অ্যান্টিবডির কারণে সেখানে হচ্ছে যে ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ সেল সেখানে তৈরি হতে পারে না, প্যারাইটাল সেলকে হচ্ছে সে আক্রান্ত করে। সেখানে হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি কিন্তু এনিমিয়া থাকে তার, যেহেতু ভিটামিন B12 অ্যাবসর্পশনের জন্য কি লাগে, ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ সেল লাগে, আর সেটা হচ্ছে প্যারাইটাল সেল থেকে আসে, কিন্তু প্যারাইটাল সেল তো আবার অ্যান্টিবডি দ্বারা অ্যাটাক, সেজন্য যে গ্যাস্ট্রিক অ্যাট্রফির কারণেও হতে পারে, প্রিভিয়াস হিস্ট্রি অফ পেপটিক আলসার সার্জারি। তাহলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে সিগারেট স্মোকিং সব জায়গায় কিন্তু খারাপ, একটা নেগেটিভ ইফেক্ট আছে। ডাস্ট ইনজেকশন ফ্রম ইন্ডাস্ট্রি, ডায়েটের মধ্যে হচ্ছে ইনজেকশন অফ স্পিরিট, এক্সেসিভ সল্ট ইনটেক, ডেফিসিয়েন্সি অফ অ্যান্টিঅক্সিডেন্ট, যে এসি যেটা, তারপর এক্সপোজার টু এন নাইট্রোসো কম্পাউন্ড, এগুলো হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টরের মধ্যে যদি ব্লাড গ্রুপ এ থাকে, তারপরে এই ব্লাড গ্রুপ এ কিন্তু হচ্ছে টাইকোমোনাসের এখানে হচ্ছে জিয়ারডিএল এমব্লিয়া, এটার জন্য দায়ী। জিয়ারডিএল এমব্লিয়া কিন্তু ব্লাড গ্রুপ এর পার্সনকে বেশি অ্যাটাক করে। তাহলে হেরিডিটারি ইন ফ্যামিলিয়াল গ্যাস্ট্রিক ক্যান্সার, জার্মলাইন মিউটেশন, ইকেডেরিন জিন, আদার হেরিডিটারি সিনড্রোম ইনক্লুড লিঞ্চ সিনড্রোম, তারপরে হচ্ছে পট জেগার সিনড্রোম, এগুলো কিন্তু হচ্ছে রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে কার্সিনোমা স্টমাকের। তাহলে এগুলো হচ্ছে এটিওলজিক্যাল ফ্যাক্টর অফ কার্সিনোমা স্টমাক। তাহলে এই সেগমেন্টটা হচ্ছে আমরা এতটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে।